গত রাতে কি হয়েছিল? মানে গত রাতে অবশ্য বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আমরা দেখলাম যে এক ধরনের সংঘর্ষ, সেই সিনারিও দেখেছিলাম। সেটা মানে হুম, কোথায় এই হয়েছিল? ধরনের এই ধরনের সংঘর্ষ তো হচ্ছেই, মানে যে কোনো ঘটনায়, মানে শুধু গতকাল রাতেও না, আপনি এই গত এক মাস ধরেও যদি দেখেন, যখনই কোনো একটা পক্ষ কোনো একটা প্রোগ্রাম করছে, সেখানে সে তারা অ্যাটাক করতেছে, সেটা বিএনপি করুক বা জামাতপন্থী কোনো সংগঠন করুক বা জামাত করুক, এনসিপি করুক, যারাই কোনো একটা ইনিশিয়েটিভ নিবে, ইভেন একটা মানববন্ধন করতে গেলেও সেখানে আওয়ামী লীগের লোকেরা এসে গালাগালি করতেছে, নোংরা ভাষায় কথা বলতেছে। নিউ ইয়র্কের পুলিশের জন্য এটা একটা বার্ডেন হয়ে গেছে যে বাঙালিরা 2 দিন পর পর মারামারি করবে। এটা যে কি পরিমাণ লজ্জাজনক যে নিউ ইয়র্কে বাঙালিরা এসে দুই পক্ষ মারামারি করতেছে, পুলিশ মাঝখানে এসে দাঁড়াচ্ছে যে ভাই এগুলা করো না, এদেরকে ধাক্কাচ্ছে ওদেরকে ধাক্কাচ্ছে। এটা আসলে খুবই লজ্জাজনক এবং খুবই মানে অন্য বাজে দেশের রাজনৈতিক নাগরিকরা এরকম কালচার। করে না, শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই, মানে বাংলাদেশিরাই অন্য এরকম করে। বাংলাদেশিরাই বেশি, অন্য কেউ আর এরকম করে না আমি বলবো না, মানে টুকটাক হয় না এরকম না, হয় প্রতিবাদ বিক্ষোভ হয়, একজন একজনের বিরুদ্ধে স্লোগান দেয়, সেরকম পর্যন্ত হয়, কিন্তু এভাবে হামলা করা, গায়ের উপর এসে পড়া, ইভেন আক্রমণ করতে যাওয়া, পুলিশের সামনে পর্যন্ত আক্রমণ করতে চায়, এ ধরনের ঘটনা হয়েছে। আরো একটা ঘটনা দেখলাম যে যে একজন অ্যাক্টিভিস্ট আছেন এম রহমান মাসুম, ওনার উপরে অ্যাটাক করেছে এবং অ্যাটাক করে পুলিশকে কল করতেছে যে এম রহমান মাসুম আমাকে হামলা করতেছে, ওনার কাছে গান আছে, আমাকে হত্যা করতে সে নিউ জার্সি থেকে এসেছে। দেখেন, দুইজন সামনাসামনি কথা বলতেছে, পুলিশ এসে তো দেখছে যে দুইজনেই পুলিশের কাছে অভিযোগ করতেছে। একজন বলছে আমাকে সে হত্যা, এখানে যখন কেউ বলে যে আমাকে কেউ হত্যা করার জন্য আসছে এবং তার কাছে গান আছে, এটা কিন্তু খুব সিরিয়াস। কারণ এখানে গান থাকা মানে সে গুলি করবে। পুলিশ সবসময় বলে যে আপনি সেফ থাকেন, তার কাছে গান আছে মানে হচ্ছে খুব সিরিয়াস কেস। কিন্তু সে পুলিশের কাছে কি বলছে যে এম রহমান মাসুমের কাছে গান আছে, সে আমাকে গুলি করবে, সে নিউ জার্সিতে থেকে আসছে আমাকে হত্যা করার জন্য। পুলিশ তো খুব ধরে এগুলো খুব সিরিয়াস কেস, কিন্তু এসে দেখা গেল কি তারা 2 ফিটের দূরত্বে দুইজনে কথা বলতেছে, দুইজনে পুলিশের কাছে ফোন করতেছে। এগুলো মানে নির্লজ্জ রাজনৈতিক কালচার। অসংখ্য ধন্যবাদ। আমার সাথে একজন দর্শক আছে, নিয়ে আমি আসছি মাকসুদ আপনার কাছে। ইমরান আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ 1 মিনিটে। ধন্যবাদ আপা আমাকে যুক্ত করার জন্য, এবং সম্মানিত অতিথিবৃন্দকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে এগুলার জন্য আমরা নিজে দায়ী এবং ইউনিট সরকার দায়ী, বিএনপি জামাত যারা রাজনৈতিক দল আছে সবাই দায়ী। আমাদের সুশীলরাও এর জন্য দায়ী। তারা মব বলে আমাদের মব ছাড়া আওয়ামী লীগ সন্ত্রাসী থেকে আপনি নির্মূল করতে পারবেন না। এখনো যারা রিপাইল আওয়ামী লীগ বলে ভালো আওয়ামী লীগ দিয়ে রাজনীতি করবেন, আপনারা চিন্তা করেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল, ওরা কোনো রাজনৈতিক দল নয়। ওরা যদি চান্স পায় যে কোনো মানুষের আক্রমণ করতে, ওরা মানে কুকুরের মতো আক্রমণ করবে। ওরা তো মানুষ না, ওরা তো সন্ত্রাসী। তাই আপনার মাধ্যমে আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদদের আহ্বান করব, আপনারা সবাই একমত হয়ে চিরতরে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে মুছে দিতে হবে, নাইলে আমাদের শান্তি নাই। ওরা যদি গুইরা দাঁড়ায় আমাদের দেশটা একবারে ধ্বংস করে দিবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাকসুদ ভাই, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার কথা। শফিকুল আলম, আসিফ নজরুল, ওনারাও কি ওই যে ইয়ের সাথে প্রোটোকল পেয়েছেন, তাই তো? ওনাদের ভিসাটাও আলাদা ছিল। জি, ওনারা সবাই রাষ্ট্রীয় অতিথি হিসেবে ওনারা এসএসএফ এর সিকিউরিটি নিয়ে চলে গেছে। শফিকুল আলম, আসিফ নজরুল যদি সেই প্রোটোকল পায়, উনি তো বিএনপির একজন মহাসচিব। হ্যাঁ, ওই আমার প্রশ্ন তো ওই জায়গায়, ওনারা যখন উনি এত সম্মানিত একজন জামাত ইসলামের নেতা, কিন্তু ওনারা পান নাই। এটাই আপা, ধন্যবাদ আপনাকে। আমি সেটাই আমার প্রশ্নটা ওই জায়গায়, এই যে 3টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় 6 জন নেতৃবৃন্দ এখানে এসেছেন ওনার সাথে। হ্যাঁ, 6 জন নেতৃবৃন্দ এখানে এসেছেন, কিন্তু এমবেসি কিংবা বাংলাদেশ সরকার যখন ওনারা বাংলাদেশ থেকে আসছেন, ওনারা ব্যক্তিগত কোনো সফরে এখানে আসেননি। ওনারা এসেছেন রাষ্ট্রীয় সফরে, রাষ্ট্রের প্রধানের সাথে। তাইলে কেন সবচেয়ে বাংলাদেশের সজ্জন একজন রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, সিনিয়র ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ওনাদেরকে উইদাউট প্রটোকল পাবলিকলি এইভাবে এই রাস্তার মধ্যে ছেড়ে দেওয়ার এই সরকারের, অথবা এখানে যারা এমবেসির পাশাপাশি এখানে আমি জানি বাংলাদেশের বিভিন্ন এজেন্সির লোক এখানে আছেন, তাহলে ওনারা কেন এই ইনফরমেশন দিতে ব্যর্থ হলেন? আর আমি আরেকটা জিনিস আপনার সাথে এখানে শেয়ার করতে চাই। আমার কাছে একটা মেসেজ আছে, আমি জানি না কতটুকু সত্য মিথ্য, আমাদের এখানকার কিছু সিনিয়র নেতৃবৃন্দকে নাকি বিশেষ এজেন্সি থেকে মেসেজ দেওয়া হয়েছিল যে ওনারা 4টা 5-এর দিকে বের হবেন, কিন্তু আমাদের ওই নেতৃবৃন্দ কর্মীদেরকে ইনফর্ম করে নাই।
কর্মীদেরকে বলছে তোমরা চলে যাও। আমি এক ধারণা করতেছি হয়তো ওই নেতৃবৃন্দরা মনে করেছেন মহাসচিব আসবেন, মহাসচিবের সাথে ফটো সেশন করবেন। আমাদের এই ফটো সেশনের রাজনীতির জন্য আসলে আমরা আমাদের কোনো ইয়েতে যাইতে পারছি না, আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমি এখানে একটা জিনিস অ্যাড করব, আজকে বাংলাদেশে দেখেন জুলাইয়ের যে শক্তি, ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্যবদ্ধ শক্তি আজকে বিভিন্নভাবে, সেটা আমি জানি না, এটা আমাদের কিছু ইউটিউবার এবং বাংলাদেশের কিছু লোক, এবং আমি মনে করি এখানে হয়তো অন্য কোনো বিদেশি কোনো এজেন্সি এর ভিতরে ঢুকে আজকে আমাদের ভিতরেই একটা দ্বিধা বিভক্তি সৃষ্টি করে দিয়েছেন। আজকে জুলাইয়ের এই যে 5 অগাস্টের পূর্বে যে একটা হৃদ্যতা ছিল, যেভাবে আমরা একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকে এই আমাদেরকে দ্বিধা বিভক্ত করে আজকে এই আওয়ামী লীগ সুযোগ নিয়েছে। আজকে দেখেন প্রতিটা জায়গায় আপনি গোপালগঞ্জ করলো, এখন নিউ ইয়র্কে পরপর 2বার করলো, লন্ডনে করলো। আমরা 17 বছর এখানে আমরা বিরোধী দলে ছিলাম, আওয়ামী লীগের কোনোদিন সাহস হয় নাই আমাদের কোনো নেতা কর্মীর গায়ে হাত দিতে। 2022 সালে এখানে জ্যাকসন হাইটসে এই সেপ্টেম্বর মাসেই আমাদের ব্যানার ছিনিয়ে নিতে চেষ্টা করছিলাম, আমরা তাদেরকে প্রতিহত করেছি। গতকালকে যে ঘটনা বলছেন আমি ওখানে ছিলাম, ওই ঘটনায় আমি সামনের সারিতে ছিলাম। আমরা তাদেরকে ওই যে ডাইভার্সিটি প্লাজায় আমরা কিন্তু তাদেরকে ফুটপাত থেকে ভিতরে ঢুকতে দিই নাই, আমরা প্রতিহত করেছি যেভাবে হবে হোক। পরবর্তীতে পুলিশ এসে মাঝখানে দাঁড়াইছে, আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে চলে গিয়েছি। মোতাহার ভাই যেটা বলেছেন, আমাদের নেতৃবৃন্দরা এমবেসির সাথে বৈঠক করেছেন, আমি জানি না কি বৈঠক করেছেন, হয়তো ওনারা তো আর আমাদের সাথে, আমরা যেহেতু অত সিনিয়র লেভেলের নেতৃবৃন্দ না, আমাদেরকে তারা এটা ইনফর্ম করে নাই। তবে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনা অনুযায়ী আমরা এয়ারপোর্টে গেছি। আরেকটা জিনিস আমি আপনার সাথে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, এই যে এয়ারপোর্টে যে আজকে আমরা যে প্রোগ্রাম করেছি, ওটার পারমিশন নিয়েছিলাম আমি যখন ওখানে এই পুলিশ ডিপার্টমেন্টে গিয়েছিলাম, পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে, ওখানে তারা আমাকে বলেছিল, দেখ তোরা সবসময় মারামারি করস, তোরা উচ্ছৃঙ্খলতা দেখাস, তবে তোদের এখানে একটা কিওয়ার্ড হচ্ছে পিসফুল মিনস পিসফুল, তোমরা শান্তিপূর্ণভাবে ডেমনস্ট্রেশন করবা বা ওয়েলকাম র্যালি করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু কোন ধরনের আমরা চাই না কাউকে অ্যারেস্ট করতে। আমরা অ্যারেস্ট করা এটা আমাদের জন্য, আমরা অনেক বিজি, এটা আমাদের জন্য একটা হেডেক। আজকেও আমি সেম দেখলাম, এই যে প্রশাসনের লোক, যেহেতু এটা যদি এমবেসি যদি প্রশাসনকে সরাসরি বলতো যে আমাদের এরা ভিভিআইপি গেস্ট, এদেরকে দায়িত্ব প্রটোকল দেওয়া, অথবা যদি এমবেসি যদি পুলিশের সাহায্য না পাইতো, তাহলে এখানে প্রাইভেট সিকিউরিটি পাওয়া যায়, প্রাইভেট সিকিউরিটি নিয়ে যদি আজকে তাদেরকে প্রটোকল দিত, তাহলে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না, এই ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না। আর আওয়ামী লীগকে আপনি যতই বুঝান, এখানে রিফাইন বলে কিছু নাই। এখানে ওরা হচ্ছে, আমরা হলাম মানুষ আর ওরা হচ্ছে আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের সাথে আপনি অন্য কোনো কিছু তুলনা করে পারবেন না, কারণ এদের দুঃসাহস, এরা চুরি করেছে, চোরের মার বড় গলা, এরা সবসময়, আপনি তর্ক তো এদের সাথে পারবেন না, বেয়াদবি তো এদের সাথে পারবেন না। বারবার মানে এই যে দেশের বাইরে বারবার জুলাইয়ের উপর আঘাত আসা, মানে জুলাই বিপ্লবের উপর আঘাত আসা, এটা তো পুরো বাংলাদেশের উপর আঘাত আসা। এবং এই জুলাই বিপ্লবে মানে কি জুলাই বিপ্লবকে ওরা যে সব গালি দিয়েছে, সেটা জুলাই ধরে তো ওরা যে কথাগুলো বলে, তো এগুলো তো মানে খুবই ছোট করার মতো অবস্থা। ওইটা তো আওয়ামী লীগ কেয়ার করে না, আওয়ামী লীগ তো দেশ মনে করে না। আপনার হয়তো, যেহেতু আপনি যুক্তরাজ্যে আছেন, যুক্তরাজ্যে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল 1996 যে আমি তো বাংলাদেশ আমার দরকার নাই, আমার দরকার আমার বাপের হত্যার বিচার করা। তার বাংলাদেশ তার কোন দিকে যায় সেটা শেখ হাসিনা নিজে ঘোষণা করছে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো ভালোবাসা নেই। বাংলাদেশ নিয়ে ভালোবাসা থাকলে হাজার হাজার কোটি টাকা আজকে লুটপাট করার পরেও, বিদেশে পাচার করার পরেও, আপনি কিভাবে ওরা মানুষের সামনে দাঁড়ায় এখনো তর্ক করে যে আমরা ভালো? ওরা তো ভালো না। ওরা ওই যে বললাম, আমরা এখানে রাস্তাঘাটে দেখতে পারি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের সমস্ত স্তর বাটপার সব এখানে নিউ ইয়র্কে, আমি জানি না যুক্তরাজ্যে কিরকম আছে, আমরা এখানে দেখতে পাই। কিন্তু যেহেতু এই দেশে আইনের দেশ, এখানে তাদেরকে ওভাবে সামনাসামনি হয়তো কিছু করা যায় না। আমরা মনে প্রাণে তাদেরকে ঘৃণা করি। আমরা সবসময় তাদেরকে, আমাকে একটা অনুষ্ঠানে, আমার লোকাল একটা অনুষ্ঠানে আমাকে বলছে যে অমুকের সাথে তুমি ভাত খাইতে বসবা না। আমি তো প্রশ্নই আসে না, আমি কোনো সোরের সাথে ভাত খাইতে বসবো না। আমি নামটা বলছি না, এটা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ থেকে এখানে চলে আসতে পলাইয়া, এখন বাসা ভাড়া নিয়ে এখানে থাকে। এরা এখানে কোনো কাজ করো না, কর্ম করো না। উনি যে বাসায় থাকেন, ওই নেতা $2400 ভাড়া, 2 বেডরুমের বাসা, কেমনে উনি এটা এফোর্ড করে? ওনার কি ইনকাম? উনি শুধু আওয়ামী লীগ করেছেন বাংলাদেশ, উনি কোনো মন্ত্রী ছিলেন না, কিছু ছিলেন না। আওয়ামী লীগের কেন্দ্রীয় একটা পজিশন আছে। আমরা এইভাবেই আজকে, আমি মনে করি আমার সর্বশেষ কথা যেটা হচ্ছে জুলাইয়ের যে শক্তি, এই শক্তি ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আজকে যে ষড়যন্ত্র আমাদের ভিতরে বিএনপি জামাত ইসলামের ভিতরে ঢুকে দিয়েছেন, দীর্ঘদিন জামাত ইসলাম বিএনপির সাথে আন্দোলন করেছে,
আজকে দেখেন এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের সাথে একটা দ্বিধা বিভক্ত সৃষ্টি করে মাঝখানে পড়ে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সুযোগ নিচ্ছে। আমি মনে করি গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি নির্বাচন খুবই জরুরি। গণতান্ত্রিক সরকার না আসলে এই সমস্ত এখন যা হচ্ছে, আপনি এমবেসি বলেন কিংবা কনসুলেট বলেন কিংবা সরকারি এজেন্সিস বলেন, এগুলোকে কন্ট্রোল করা খুবই দুরূহ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। মোতাহার হোসেন, আপনার শেষ বক্তব্য এবং কি বলবেন আসলে? মানে আমরা আসলে যতই দেখতেছি যে ওরা বের হতে পারছে। আমার শেষ বক্তব্য হচ্ছে, দেখেন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সরকারকে আপনার বিএনপি এবং জামাত ইসলাম, এনসিপি সহ সবাই একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে সবাইকে আপনার সহযোগিতা করতে হবে। নিজেদের ভিতরে আপনার প্রতিযোগিতা থাকবে, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের শত্রু মানে গণমানুষের শত্রু আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ যাতে আমাদের মাঝে ঢুকতে না পারে এরকম কোন সিচুয়েশন যেন আপনার বিএনপি কিংবা আপনার জামাত, এনসিপি কিংবা বাংলাদেশে আরো যে রাজনৈতিক দলগুলো আছে ওরা যেন সেই সিচুয়েশনটা তৈরি না করে। আর এম্বাসিগুলো এখন থেকে এম্বাসিগুলোকে আরো সতর্ক হতে হবে। প্রয়োজন বোধে এম্বাসিগুলো যেখানে সরকার কিংবা আপনার আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যাবে সেখানকার লোকাল যে পলিটিক্যাল পার্টিগুলোর নেতারা আছে তাদের সাথে আরো বেশি যোগাযোগ করতে হবে। ওইখানে 3 জন 2 জন 4 জনকে সিলেক্ট না করে ওইখানে অনেক নেতা আছে, এক এক দল থেকে মিনিমাম 10-12 জনকে নিয়ে ওনাদের আগে থেকে প্রস্তুতিমূলক মিটিং গুলো করতে হবে, যাতে করে এই ধরনের ঘটনা আওয়ামী লীগ আর করার কোনো সুযোগই না পায়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে যে দায়িত্ব থাকে সেখানে তাকেই সে দায়িত্বের ব্যর্থতা নিতে হয়। তো আমি আমার দলকে বলবো যুক্তরাষ্ট্রের ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে, কারণ এটাতে একটা আপনার সন্দেহমূলক, যেমন ধরেন আমাদের মাকসুদ ভাই বলেছে যে নেতারা কর্মীদেরকে পাঠিয়ে দিছে, তাহলে নেতারা কোথায় গেছে? ওখানে তো আমাদের নেতারা ছিল না। নেতাদের তো উচিত ছিল যে আমাদের মহাসচিব এবং আমাদের এই আপনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কর্মীদেরকে পাঠায় ওনারা যেতে, ওনাদের তো উচিত ছিল যে টার্মিনালের ভিতরে যাওয়া। টার্মিনালের ভিতরে যদি আপনার আনোয়ার খোকন আসলে যদি 50-60 জন লোক যায় 2.5 ঘন্টা তারা থাকতে পারে, তাহলে আমাদের কেন এই নেতা কর্মীগুলোকে টার্মিনালে নেওয়া হলো না? আর আপনি নিলেন না, তাহলে আমাদের সিনিয়র নেতা যে মানে আমাদের এখানে সিনিয়রের একটা সংজ্ঞা আছে, সেদিকে আমি গেলাম না, সিনিয়র নেতৃবৃন্দ গেল সেখানে গেলেন না। অন্তত 5 জন 10 জন যেতে পারতেন। যারা জ্যাকসনাইটে নিজেরা নিজেদেরকে আপনার বাহুবল দেখায়, পেশি শক্তি দেখায়, নিজেরা নিজেদেরকে আপনার সাথে মারামারি করতে চায়, তারা কোথায় ছিল? তারা কেন গেল না? তো পুরো বিষয়টা আপনি শুধু এম্বাসিকে দোষ দিলে হবে না। এম্বাসির সাথে আমাদের সমন্বয়ের কতটুকু ঘাটতি ছিল, দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। কারণ এটা মোতায়ের ভাই, আমি আপনাকে একটু সংশোধনী দিই। আমরা আসলে অ্যারাইভাল হলেই ছিলাম, টার্মিনালের ভিতরেই ছিলাম। আমরা আমাদের এই র্যালি শেষ করে আমরা সবাই ওই অ্যারাইভাল হলেই ছিলাম। আমাদেরকে ওখানে পুলিশের লোকজন আসছিল, ওরা বলছে তোমরা এখানে কোনো স্লোগান দিও না, তোমরা যেহেতু আমরা অনেক লোক, প্রচুর লোক, সবাই আমাদেরকে ইভেন ওখানে এই বিভিন্ন এয়ারলাইন্সের ম্যানেজাররা এসে বলছে তোমরা এখানে কোনো ধরনের করো না, যেহেতু এটা আমাদের নিজস্ব টার্মিনাল, আমাদের এগুলো এয়ারলাইন্সের টার্মিনাল, এটা পোর্ট অথরিটির কিছু না। তো তোমরা ঠিক আছে, তোমরা র্যালি করছো, তোমরা শান্তিপূর্ণ পাবে, আমরা ভিতরেই ছিলাম। কিন্তু আমাদের নেতৃবৃন্দরা, আপনারা শুনেন, আপনি তো টার্মিনালের ভিতরে স্লোগান দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে আপনারা যদি ভিতরে থেকে থাকেন তাহলে আপনারা কেন উনি যখন বের হচ্ছে তখন কোথায় ছিলেন আপনারা? না, তখন আমরা তো চলে আসি, তখন আমাদেরকে বলছে, এর আগেই বলছে যে চলে যাও, ওরা চলে গেছে, তোমরা সবাই চলে যাও। কত এখানে এই জিনিসটাকে আমি বলতে চাচ্ছি যে এখানে সমন্বয়ের অভাব ছিল, আপনি সমন্বয়ের অভাব ছিল, এবং এটা ইচ্ছাকৃতভাবে সমন্বয়ের অভাব ছিল কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শুধু বিএনপির মহাসচিব নয়, উনি বিএনপির দুঃসময়ের কাণ্ডারি। উনি একজন বাংলাদেশে আপনার প্রতিটি মানুষের কাছে উনি একজন আপনার দেখা গ্রহণযোগ্য এবং সম্মানিত ব্যক্তি। তো ওনার ক্ষেত্রে কেন এই ঘটনাটা ঘটলো এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। আমরা তো দল করি, আমাদের দলের প্রধানের কাছে আমাদের আবেদন, বিষয়টাকে এইভাবে হালকাভাবে দেখা যাবে না। এই বিষয়ের ভিতরে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, কারণ না হলে এই ধরনের ঘটনা ঘটবে কেন? আমাদের যদি 10 জন নেতা ওনার আশেপাশে থাকতো তাহলেও আওয়ামী লীগের লোকজন এখানে সাহস পেত না আসার জন্য। আর আপনার কথা শুনে তো আমি 100% নিশ্চিত। আপনার খেয়াল আছে কিনা যে আমি আপনাকে পাঠাইছি যে উনি প্লেন কখন নামবে, কটার সময় প্লেন এখানে ল্যান্ড করবে, আমি আপনাকে পাঠাইছি না? তো আমরা আপনাকে কেন পাঠাইছি? আপনাদেরকে পাঠাইছি জন্য যাতে করে আপনাদের এইটা সোজা কথা, যেখানে মানে জামাতের লোকজন ছিল সেখানে আপনারা কেন ছিলেন না? 2 থেকে 4 o'clock পর্যন্ত
তাহলে প্লেনটা যদি 3:17 ল্যান্ড করে তাহলে সেটা গেটে আসতে আরো 10 মিনিট সময় লাগবে, ইমিগ্রেশন করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। তাহলে আপনাদের তো 4:30 পর্যন্ত এখানে থাকা উচিত ছিল, কিন্তু আপনাদেরকে নিশ্চয় আপনি যেটা আপনি বলছেন আপনার সিনিয়র নেতা মানে এতক্ষণ পর্যন্ত ছিলেন, পরে কেন বললো যে আপনারা চলে যান? এটা তো একটা মানে খুবই রহস্যজনক। আপনি কনফার্ম না হয়ে বা এটা যদি উনি অনেস্টলিও বলে থাকেন, ঠিক আছে, মানে সত্যই ধরে নিলাম, কিন্তু উনি কেন বলবেন? এটা তো একটা উনি মাকসুদুল হক চৌধুরী এখানে এতক্ষণ থাকার পরে লাস্ট সিনিয়র নেতা, উনিও শুনেন মাকসুদুল হক চৌধুরী এখানে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিল, উনি আন্তর্জাতিক বিষয় সম্পাদক, যুগ্ম সম্পাদক পদে। ওনাকে যদি চলে যেতে বলে তাহলে আপনি বুঝতে হবে যে এই চলে যাওয়ার পিছনে অনেক রহস্য আছে। এই ব্যাপারটা অবশ্যই আমাদের হাইকমান্ডকে তদন্ত করার জন্য আমি আন্তরিকভাবে বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য, এবং কি বলবেন আসলে, শেষ কি পরামর্শ থাকবে আপনার? আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। আনমিউট করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। জি, খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এসেছে এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে একটা কোঅর্ডিনেশন গ্যাপ ছিল এবং বিএনপির মধ্যে বোঝা যাচ্ছে উইদিন পার্টি একটা কোঅর্ডিনেশন গ্যাপ ছিল। এখানে যারা চলে যেতে বলেছেন গেস্টরা আগে, তার মানে হচ্ছে এখানে হয় তথ্যগত ভুল ছিল, অথবা হচ্ছে কোঅর্ডিনেশন গ্যাপ ছিল, অথবা কোনো ধরনের, আমরা যদি ষড়যন্ত্র তথ্যের দিকে যেতে চাই, সেরকম কিছু হয়ে থাকলে হতে পারে। তো এটার ব্যাপারে ডেফিনেটলি দল হিসেবে বিএনপিটা তদন্ত করবে এবং করা উচিত। আর সরকারকে আমি বলবো স্ট্রিক্টলি এম্বাসির মধ্যে কোনো ধরনের আওয়ামী ভূত আছে কিনা, যারা আওয়ামী লীগকে তথ্য দিচ্ছে, বিএনপির লোকজনরা যেখানে জানতে পারছে না যে গেস্টরা আসছে কিনা, নাকি চলে গেছে কিনা, দলীয় নেতা কর্মীদেরকে চলে যেতে বলতেছে, তার মানে তাদের মধ্যে সঠিক ইনফরমেশনটা ছিল না। কিন্তু আওয়ামী লীগের লোকেরা ঠিকই জানে যে কখন ল্যান্ড করছে, কখন কোন গেট দিয়ে আসছে। তো এখানে এম্বাসি থেকে কোনো ধরনের ইনফরমেশন লিক হয়েছে কিনা বা দুর্বলতা আছে কিনা, এটার ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। আর আওয়ামী লীগের ব্যাপারে মাকসুদ ভাই যেটা বলছেন যে আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশ কোন করেন, আপনি হাসিনা যখন পালায় গেল 5 আগস্ট, তারপর দেখবেন সজীব ওয়াদের জয় বলছিল এই বাংলাদেশের ব্যাপারে আমরা আর কিছু জানি না, আপনারা মূল্যে মরেন বাঁচতে বাঁচেন টাইপের অবস্থা, আমার মাকে তাড়াই দিচ্ছেন, আমার দাদা নানার সাথেই করছেন, এই বাংলাদেশ নিয়ে আমার আর কোনো কিছু, আমরা আর কিছু জানি না, এরকম একটা টাইপ। তো তাদের আসলে বাংলাদেশ নিয়ে তারা কেয়ার করে না। এখানে যারা আওয়ামী লীগ আছে বা দেশেও যারা এই এখনো গুন্ডামি করতেছে, মাঝে মধ্যে মিছিল দেয়, তাদের বোঝা দরকার যে হাসিনা আর ফিরে আসবে না, আওয়ামী লীগ আর ফিরে আসবে না বাংলাদেশের রাজনীতিতে। আমাদের যেটা দরকার যে জুলাইয়ের শক্তিগুলোর যে ইউনিটি গত বছরের 5 আগস্ট পর্যন্ত ছিল, সেই ইউনিটিটা আমাদের দরকার। রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকবে, প্রতিযোগিতা হবে, বিভিন্ন কর্মসূচি থাকবে, মতপথ থাকবে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা যদি আমরা থাকতে পারতাম আজকে, তাহলে এই হামলা এখানে ঘটতে পারতো না, যদি জামাত বিএনপির মধ্যে, এনসিপির মধ্যে এই কোঅর্ডিনেশনটা থাকতো। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এটা রিয়েলাইজ করার আরেকটা সুযোগ আসলো যে আওয়ামী লীগ প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের এক থাকতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের কমন শত্রু, তো এই কমন শত্রুর এগেনিস্টে বাকি ফেসিবাদ বিরোধী যত সংগঠন আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে বাংলাদেশকে রক্ষা করার বড় উপায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আমি মাকসুদ চৌধুরী, আপনার সেই বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। ওনাকে দেখতে পাচ্ছে না ঠিক। এনিওয়ে, ওনার মনে হয় লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আমি ঠিক দেখতে পাচ্ছি না। আমরা শেষ করব। মাকসুদ ভাই আছেন আপনি? আমার মনে হয় ওনার ফোন এসেছে, ফোন আসলে আমরা 1 মিনিট অপেক্ষা করি, তারপর আমরা শেষ করব। যাই হোক, আমরা এটা অবশ্যই চাই যে এরকম দেশের বাইরে, বিশেষ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, মাসুদ ভাই বলছিলেন যে আমাদের এখানে আছে কিনা, আমাদের এখানে অনেক আওয়ামী লীগ, আসলে 2 দিন আগেও অনেক বড় একটা হয়েছে, তাদের মিছিল হয়েছে, তো সেটা নিয়ে তাদের অনেক বড়াই হচ্ছে, মানে প্রায় হয় এখানে আসলে প্রচুর। আর দেশে থেকে পালিয়েও অনেকে এসেছে, আবার ইন্ডিয়া থেকে আসে মাঝে মাঝে ঘুরতে। তথ্যমন্ত্রী অনেক 5-6 জন মন্ত্রী আছে এখানে আসলে।
আরো বেশি হতে পারে, আমার বোধহয় কানেকশনটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা শেষ করব, মাকসুদ ভাই আপনার শেষ বক্তব্য। হ্যাঁ, আমি জাস্ট আমি বলবো আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, যেটা আমি বলতে চেয়েছিলাম। গণতন্ত্রের বিউটি হচ্ছে ডিফারেন্স অ্যান্ড ওপিনিয়ন্স থাকবে। আমি যেটা বলবো সেটা যে সবসময় সত্যি হবে, কিংবা আজকে আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নিজেই গত সপ্তাহে উনি ওনার ভেরিফাইড পেজে লিখেছেন এই 1 বছরে 14 মাসে বিএনপি 7,000 নেতাকর্মীকে উনি বহিষ্কার করেছেন অথবা শোকজ দিয়েছেন, এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে একদম কর্মী পর্যন্ত। কিন্তু আমরা বাংলাদেশের দীর্ঘ 17 বছরের যে নির্যাতন, গুম, হত্যা, বিভিন্নভাবে আমাদের ছেলেপেলেরা যেভাবে নির্যাতিত হয়েছে, জমিতে এই যে ধান খেতে ঘুমাতে হয়েছে, কবরস্থানে ঘুমাতে হয়েছে, তাদেরকে আজকে এই সরকার কোন ধরনের এখনো পর্যন্ত আওয়ামী লীগের এই যে চোরাগোত্তা হামলাতে বিএনপির এই পর্যন্ত মারা যাচ্ছে, বলা হচ্ছে বিএনপির অন্তর্দন্ত কোন দল, কিন্তু এখানে দেখা যাচ্ছে আজকে এই যে বিএনপি সেজে অনেকে দলের ভিতর ঢুকে আমাদের দলের ভিতরে গ্রুপিং সৃষ্টি করছেন। তারপরেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। আমার শেষ কথা হচ্ছে, এখানে যারা বিদেশের মিশনগুলো আছে প্রত্যেকটা মিশনকে চেক আপ করতে হবে, এবং আজকের এই ঘটনার আবারও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই সরকারের উচিত, এবং মোতাহের ভাই যেটা বলেছেন, আমাদের দলীয় যদি কোনো ধরনের দুর্বলতা থাকে এটাও তদন্ত করা দরকার। তবে আমি যতটুকু দেখেছি, আমি আমারটাই বলেছি একজন আই উইটনেস হিসেবে আজকের ঘটনার, আমি ওখানে ছিলাম, আমি এবং আমার নিজের কাছে কষ্ট লাগছে। চলে যেতে বলবে কেন, মানে চলে যেতে বলবে কেন আপনাদের? হ্যাঁ, না, আমার সবচেয়ে কষ্ট লাগছে এটাই যে আমরা গত 3 দিন 4 দিন থেকে আমরা মিছিল মিটিং করেছি, আজকে আসল ঘটনায় আমরা থাকতে পারলাম না। আমাদেরকে এখানে কোনো আমাদের নিজস্ব কোনো দুর্বলতা আছে কিনা এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। আমাদের কমিউনিকেশন গ্যাপ কেন হলো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাও নেওয়া দরকার। পাশাপাশি এমবেসি যেটা করেছে, আমাদের নেতাদেরকে দাওয়াত দিয়ে এনে এখানে একটা হেনস্থা শিকার হতে হয়েছে, এটা হইতে পারে ওখানে মির্জা ফখরুল এবং আমাদের হুমায়ুন কবির ভাই সাথে এনসিপির একজন মহিলা নেত্রী ছিলেন, তাদেরকে যেভাবে ইনসাল্ট করেছে, হয়তো ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে এভাবে করা হয়নি, কারণ উনি পরে বেরিয়েছেন এবং ওনাদের কর্মী সমর্থকরা ছিলেন, তারা ওনাকে সেফগার্ড করে নিয়ে আসছেন। কিন্তু তারপরেও বলবো, যেহেতু একসাথে একেই কাফেলাতে আসছেন, আজকে ওনাকেও ইনসাল্ট করা হয়েছে। শুধু আমাদেরকে না, এখানে সমস্ত বাংলাদেশি সমস্ত রাষ্ট্রের নেতৃবৃন্দকে ইনসাল্ট করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশকে ইনসাল্ট করা হয়েছে। হ্যাঁ, সেটাই। এখন এটা এমবেসির উচিত ছিল, যদি রাষ্ট্রীয় প্রটোকল দিতে না পারে তাহলে আমরা প্রাইভেট সিকিউরিটি নিয়ে অ্যাটলিস্ট এই 6 জন নেতৃবৃন্দকে আমরা প্রটোকল দিতে পারতাম। আজকে যদি আমাদের সাথে এমবেসি এভাবে যদি কমিউনিকেশন না করে, আমি জানি না আমাদের নেতৃবৃন্দের সাথে করেছেন কিনা, সামনে ওনারা যে কয়েকদিন আছেন আরো কিছু ঘটনা ঘটবে কিনা এরকম নট আনলাইকলি ঘটতে পারে। কারণ আপনি তো এখানে, আমি মনে করি এখনই তাদের জন্য, তাদেরকে সিকিউর করার জন্য প্রয়োজনে, যেহেতু তারা রাষ্ট্রীয় সফরে এসেছেন, আজকে বিএনপি সমস্ত সবকিছু করে বিএনপির মহাসচিব আজকে এখানে এসেছেন রাষ্ট্রপ্রধানের সাথে। আমি মনে করি রাষ্ট্রপ্রধানের চেয়ে উনি জনপ্রিয়তার দিক থেকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো দিকে কম নয়। আজকে ওনাকে এভাবে ইনস্টল করার পিছনে অন্য কোনো বৃহৎ কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার আমি মনে করি। কারণ বিএনপিকে মেলাইন করার জন্য গত 14টি মাস দেশে বিদেশে বিভিন্নভাবে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন ইউটিউবাররা যেভাবে বিএনপিকে আপনার ডাউন করার জন্য কাজ করে যাচ্ছে, আমি মনে করি এটাও একটা আজকে এখানে জ্যাকসন আসছে, সবাই আলোচনা করছে যে বিএনপি মানে দেখাইতে পারে নাই কিছু, এখানে দেখানোর কিছু নাই। কিন্তু এখানে যদি সরকারের কোনো গাফিলতি থাকে, কোনো ষড়যন্ত্র থাকে, ডেফিনেটলি এটাকে তদন্ত করে বের করতে হবে। এবং ভবিষ্যতে ওরা যে আগামী যে কয়দিন আছে, আমার মনে হয় 8-10 দিন এখানে আছেন, যে 8-10 দিন তাদেরকে কিভাবে সিকিউরিটি দিবে, এটা এমবেসি এবং এদেশের মিশন এবং বাংলাদেশ সরকার অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাকে আবার আমি সুযোগ দেওয়ার জন্য আবার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে চাই না ওনারা যে কয়েকদিন আছে সেই কয়েকদিন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। যদিও আমরা লন্ডনেও দেখেছি ডক্টর ইউনূস যখন এসেছেন, শফিকুল আলম ছিলেন এবং ওনাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে, যদি একদম কাছে যেতে পারেনি কিন্তু মানে হয়েছে, ওনাদেরকে ডাস্টবিন তৈরি করে, যাই হোক দূরে থেকে যতটা পেরেছে। হয়তোবা উনি রেস্ট্রিকশন জায়গাগুলোতে কিভাবে আওয়ামী লীগের লোকজন ঢুকেছে সেটা অনেক বড় একটা প্রশ্ন। এবং সেই প্রশ্নের পরেও আমরা দেখেছি যে এম্বাসির কোনো লোকজনকেই পরিবর্তন করা হয়নি।
কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি, বরং ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে উনি উল্টা ওরা রেগে গেছেন এবং এটাকে খুব খারাপভাবে জবাব দিয়েছেন। সো আমরা চাইবো যে সরকারের পক্ষ থেকে এদের ব্যাপারে কঠোর হোক, না হয় বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো এভাবে হেনস্থায়ী হতে থাকবে, জুলাই বিপ্লব হেনস্থা হতে থাকবে, জুলাইয়ের মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং এইভাবে গালাগালি শুনতে হবে।